তাহসিন রিয়াজ, একটি গল্পের ঘটনা বলে আমি আপনার কাছে প্রশ্নে যাই। জুলিয়াস সিজার নাটকের কথা নিশ্চয়ই জানেন। সেখানে সিজারকে তার এক ঘনিষ্ঠ বন্ধু হত্যা করেছে। আর সিজার তখন ব্রুটাসের কথা বললাম, যে সিজার তখন ব্রুটাসের দিকে তাকিয়ে বলেছে, তুমিও এই সরকারের সঙ্গে আপনারা বলে থাকতেন যে শুরুর দিকে যে এই সরকারের নিয়োগকর্তা এনসিপি, এখন হয়ে গেছেন প্রশ্নকর্তা। আসলে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন। মানে কি আসলে পরিস্থিতিটা কি, কেন এই পরিস্থিতিতে দাঁড়াতে হলো আপনাদেরকে? আমরা দেখলাম, আমি আরেকটু যোগ করি কথার সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্যারিস থেকে বাংলাদেশে আসে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে বা দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যে, তখন কিন্তু বিএনপি বা জামাতের নেতারা তাকে কিন্তু বিমানবন্দরে স্বাগত জানাতে যায়নি। এই যে আজকে যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু গিয়েছিল। সেই সরকার সঙ্গে কেন এত দূরত্ব তৈরি হলো? কোন জায়গায় আসলে সমস্যাটা? দেখেন, এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমত আপনি বলছেন যে এই সরকারের নিয়োগকর্তা এনসিপি। এটা এনসিপি কখনো কোথাও ক্লেম করেনি। এটা প্রধান উপদেষ্টার একটা ক্লেম ছিল, যেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সরকারের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। মানে এখানে কিন্তু এনসিপি ছিল না। এবং আপনি যদি এই এনসিপি গঠন হয়নি এবং এনসিপির এখন সামনের সারি যারা তারাই ছিল আর কি, সেখানে নাহিদ ছিল, হাসনাত ছিল, সারজিৎ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা তো দল হিসেবে ছিল না। এটা কিন্তু একটা বিরাট পার্থক্য। আপনি যেটাকে পার্থক্য হিসেবে দেখছেন না, সেটা একটা বিরাট পার্থক্য। কাজেই দেখেন, প্রথমত আপনি ওই বক্তব্যটার দিকে একটু আবার যান, এটাকে আরেকবার একটু রিকল করেন, ওই সময়টাকে একটু আবার খেয়াল করেন। প্রধান উপদেষ্টা ওই সময় যে ছাত্ররা বুঝিয়েছেন, এটা আসলে ছাত্র জনতাকেই বুঝিয়েছেন। এটা একটা পলিটিক্যাল রেটোরিক ছিল। এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছেন, ইটস অন ইয়োর কল। আমার ইন্টারপ্রিটেশনটা আমি বললাম। এবং আপনি যদি সিরিয়াসলি, আমি আপনাকে বলছি, এই প্রশ্নগুলো আমরা টকশোতে অনেকবার ফেস করি, আপনি যদি সিরিয়াসলি ওই বক্তব্যটা একটু শোনেন, ওই সময়টাকে রিকল করেন, আপনি এর বাইরে আর কিছুই পাবেন না, কিছুই পাবেন না। এখন আসেন সেকেন্ড প্রশ্নে, যে তাদের সাথে আসলে আমাদের দূরত্বটা কেমন, কিভাবে করে তৈরি হলো। দেখেন, ফ্রম দি ভেরি বিগিনিং ডে আপনি এনসিপির এজেন্ডাগুলোর দিকে তাকান, তখন এনসিপিও তৈরি হয়নি, তখন সেটা ছিল জাতীয় নাগরিক কমিটি। আপনি সেই তৎকালীন প্রেক্ষাপটের দিকে তাকান। আমরা কি নতুন সংবিধানের কথা বলিনি? আমরা কি রাষ্ট্রপতির অপসারণের কথা বলি নাই? আপনি দেখেন, আজকে আপনি এতদিন পর 9 মাস ডিবেট করছেন আপনি, যে কনসেনসাস কমিশনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আমি খুব শ্রদ্ধার সাথেই বলি, যেই বিএনপি গণভোটের কথা, নতুন সংবিধানের কথা, সংবিধানের ফান্ডামেন্টাল যে চেঞ্জেসগুলোর ব্যাপারে আজকে আপনি 84 কমিটমেন্টস অ্যাপার্ট ফ্রম নোট অফ ডিসেন্স, এতগুলো কমিটমেন্টে আপনি তো এগ্রি করতেছেন, আপনি তো এটার সাথে এগুচ্ছেন, আপনি তো আগাইছেন। কিন্তু আপনি ডে ফার্স্টের মানে রিফ্লেকশন বা রিয়াকশনগুলোর দিকে যদি আপনি তাকান, এই শব্দগুলো শুনলে বিএনপির নেতাকর্মীদের, স্পেশালি আমি বলি, ডিরেক্টলি বলি, বিএনপির নেতাকর্মী এটাকে রিসিভ করতে পারতো না। অন বেসিস অফ হোয়াট? আপনি দেখেন, আপনি ঠিক একই জায়গায় আপনি আসলেন। আমরা বলেছিলাম গণপরিষদের কথা, এটা আমি যদি এটা শিশির ভাইয়ের আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন, বাট আপনি যদি এটার এসেন্সটা দেখেন, গণপরিষদ যেই কাজটা করতো, এটার একটু লিটল ভার্সন অফ গণপরিষদ, গণভোট দিয়ে আপনি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আপনি দিচ্ছেন নেক্সট পার্লামেন্টকে, যে ডুয়েল রোল তারা প্লে করবে, আপনি খুব বেশি দূরে তো যান নাই, কিন্তু আপনি ডে ফার্স্ট থেকে এই জায়গাগুলোতে এগ্রি করেন নাই। আপনি যদি এগ্রি করতেন, আমাদের কাছে এটা আমাদের রিডিং, আমাদের কাছে মনে হয় যে দেশটা আরো অনেক ফার্স্টার জায়গায় হয়তো মুভ করতে পারতো। আপনি দেখেন, সেই রাষ্ট্রপতিটাকে আপনি আনসেটেলড রেখে দিচ্ছেন, আপনি সংবিধানটাকে এখনো আনসেটেলড রেখে দিচ্ছেন। আপনি বলতেছেন, আমরা বলছি 72 সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, এটা 2026 লেখা থাকুক। এটা তো রক্ত থেকে অর্জিত একটা ব্যাপার। আপনি এটাকে কেন যেন ওই সময়টাতে রিসিভ করতে চান না। আমি যদি আপনাকে বলি, আপনি 17ই অক্টোবর আপনি জুলাই সনদ সাইন করবেন, এটা গণভোটে যাবে, এবং এটা ট্রেডিশনাল গণভোট না, যে গণভোটগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি দেখে থাকি, যেই আদেশক্রমে এই গণভোটটা এক্সিকিউটেড হবে। এই গণভোট যদি সত্যিকার অর্থে এক্সিকিউটেড হয়, আপনি কি একবার চিন্তা করছেন আপনার সংবিধানের ফান্ডামেন্টাল কত বিরাট চেঞ্জ হচ্ছে? আপনি 70 অনুচ্ছেদের দিকে তাকান, আপনি 143 এর দিকে তাকান। প্রশ্নটা বোধহয় ছিল যে এই সরকার, আমি সেটাই বলতেছি। কাজেই দেখেন, এখানে এই ডিসএগ্রিমেন্টটা যে হলো, এই ডিসএগ্রিমেন্টে আমাদের স্ট্যান্ড হচ্ছে, এখানে গভর্নমেন্টের ফেলিওর আছে। এটা শুধুমাত্র বিএনপি ফেলিওরের দিকে আমরা তাকাইতে চাই না। এখন আপনি বলতে পারেন গভর্নমেন্ট কার কারণে আসলে ব্যর্থ হয়েছে? অনেকে তো ছাত্রদেরকে দোষারোপ করে। এখানে দেখেন, এটা তাদের বেপরোয়া আচরণের কারণেও তো অনেক সময় বলা হয় যে সরকার আসলে ভালোভাবে ওয়ার্ক করতে পারেনি, এই ধরনের কথাও তো আসে। এটা তো ডেফিনেটলি পলিটিক্যাল সার্ভিসে থাকবেই।